আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমরা রুটিনে তো আগে থেকেই জেনে নিয়েছো যে তোমাদের এখন কোন ক্লাস। তারপর আমি বলছি এখন অষ্টম শ্রেণীর বাংলা ক্লাস। তো এই বাংলা ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো এসো, আমার পরিচয় তোমরা জানো, তারপরেও আমি পরিচয়টা আবার দিয়ে দিচ্ছি। পারভিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো ছবিতে কি দেখা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট শিশু, তারপরে একটা লোক, এরপর আছে কি একটা পশু। সে পশু ছোট এবং আবার সে পর্যায়ক্রমে বিভিন্ন স্তর পার করে বয়সে তারপর সে পশুতে পরিণত হচ্ছে, পূর্ণাঙ্গ পশুতে। এরপরে আছে কি ছোট পাখির ছানা, এবং সেই ছানাটা আস্তে আস্তে বড় হয়ে এখানে পূর্ণাঙ্গ একটা পাখিতে পরিণত হয়েছে। এরপরে একটা চারা গাছ দেখা যাচ্ছে, যে চারা গাছ সেও এরকম জন্ম নেওয়ার পর আস্তে আস্তে বড় হয়ে এরকম পূর্ণাঙ্গ একটি গাছে পরিণত হয়েছে। তাহলে দেখো যে এই মানুষ জন্মগ্রহণ করে সেও বিভিন্ন স্তর পার করে যে একটা পরিণত বয়সে রূপান্তরিত হয়। পশু তাই, পাখিও তাই, গাছপালাও তাই। তো এরপরে আমরা একটু দেখি যে আরও কোনো জিনিস আছে কি না, যে সেও জন্মগ্রহণ করে এরকম বিবর্তিত হতে পারে কি না। তোমরা একটু খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে অনেক ছবির মাধ্যমে কিছু একটা প্রকাশ করতে চাচ্ছে। তারপরে কি একটি দুর্বোধ্য অনেক শব্দ এখানে লেখা আছে, তারপরে একটু সহজ করে লেখা আছে, তারপরে আছে কি তার চেয়ে আরেকটু স্তর পার হয়ে দেখো আরেকটু পরিষ্কার হয়ে কীরকম যেন একটা বর্ণের রূপ ধারণ করছে। এরপরেই আসছে কি যে অ আ ক খ গ ঘ। কারণ আমাদের বাংলা ভাষাটা ঠিক এভাবেই জন্মগ্রহণ করে আসছে, যে বিভিন্ন ভাষা থেকে বিবর্তিত হতে হতে তারপর একটি ভাষায় রূপান্তরিত হয়েছে। তাহলে তোমরা কি বলতে পারো যে এই ছবির সাথে তোমাদের পাঠ্য বইয়ের কোন বিষয়ের মিল আছে? একটু চিন্তা করে দেখো শিক্ষার্থীরা। হ্যাঁ, ঠিকই বুঝেছ। আসলে আমরা আজকে পড়ব কি বলো তো, কোন বিষয়ের সাথে মিল আছে আমাদের? এই যে বাংলা ভাষার জন্মকথা। এই বাংলা ভাষার জন্মকথা আমরা পড়ব, তবে এই প্রবন্ধটি লিখেছেন কে তার সম্পর্কে আমাদের আগে জানতে হবে। উনি কে আমরা একটু দেখে আসো। হুমায়ুন আজাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খুলে আজকে এবং খাতায় লিখে নাও আগে আজকের পাঠ শিরোনাম, যে বাংলা ভাষার জন্মকথা হুমায়ুন আজাদ। এরপরে তোমরা লেখক সম্পর্কে তার যে পরিচিতি বই আছে এটা পড়তে থাকো। তো এই শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে দেখো যে এই পাঠটা আমরা সবাই পড়ে কি কি জানতে পারি বা জানবো, যে কবি পরিচিতি উল্লেখ করতে পারবো, তারপরে নতুন শব্দের অর্থ বলতে পারবো, বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে ধারণা লাভ করবে, মাতৃভাষার প্রতি মমত্ববোধ জাগ্রত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার যে লেখক আর কি এই প্রবন্ধটি লিখেছেন তার সম্পর্কে পড়েছো, তো একটু আমার সাথে একটু মিলিয়ে নাও। লিখে জন্ম 24 এপ্রিল 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়িখাল গ্রামে। হুমায়ুন আজাদের পিতার নাম আব্দুর রাশেদ, মাতা জোবেদা খাতুন। পেশা অধ্যাপনা ও গবেষক। রচনা তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম: শামসুর রহমান, নিঃসঙ্গ শেরপা, বাক্যতত্ত্ব, অলৌকিক স্টিমার, লাল নীল চিতাবাঘ। পুরস্কার আছে বাংলা একাডেমি পুরস্কার 1987 সালে তিনি লাভ করেন।
মৃত্যু 12 আগস্ট 2004 খ্রিস্টাব্দ জার্মানির মিউনিক শহরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই লেখক সম্পর্কে আমরা জানতে পারলাম। তো তোমরা লেখকের সম্পর্কে যে তথ্যর ছক এখানে দেখতে পেয়েছো, এই ছক অনুযায়ী তোমরা নিজেদের খাতায় তৈরি করবে এবং বেশি বেশি করে পড়বে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন বইটা খোলো, আমরা একটু বইটা পড়ি। বাংলা ভাষার জন্মকথা হুমায়ুন আজাদ। কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি, 1000 বছর আগে তা ঠিক এমন ছিল না, 1000 বছর পরও ঠিক এমন থাকবে না। ভাষার ধর্মই বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল, সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থে। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে, আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষা। আজ থেকে 100 বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বয়স এ ভাষা। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষাই বাংলার জননী, বাংলা সংস্কৃতের মেয়ে, তবে দুষ্টু মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি, না চলে চলে অন্যরকম হয়ে গেছে। তবে 19 শতকেই আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরে। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা, তা কথ্য ছিল না। কথা বলতো মানুষেরা নানা রকম প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষা। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার? এ সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গিয়ারসন। বহু প্রাকৃতের একটির নাম মাগধী প্রাকৃত। তার মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর। ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে, শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। এ ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও এখন আছে, তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর সবচেয়ে পূর্বে ভারত ও বাংলাদেশ। ভাষাতাত্ত্বিকেরা এ ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য বলে মনে করেন। ওই ভাষা বংশটির নাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষাবংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাকিটুকু পড়ে নেবে। এবার এসো আমরা দেখি যে এই প্রবন্ধের মধ্যে কি কি শব্দ আছে যেগুলো উচ্চারণ করতে আমাদের একটু কষ্ট হয়। দেখো, সংস্কৃত, অনেকে কি বলে সংস্কৃতটা এটা উচ্চারণ করতে পারে না, তাই না? এরপর আছে পূর্বাঞ্চলীয়। পূর্বাঞ্চলীয় মানে কি? যে পূর্ব যোগ অঞ্চল, এটা হচ্ছে পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল। আর পূর্বাঞ্চলীয় মানে হচ্ছে পূর্বাঞ্চল সম্পর্কিত। এরপর আছে পাঞ্জাবি। পাঞ্জাবি হচ্ছে একটা কি জাতি
সে জাতির নাম, জাতির ভাষা হচ্ছে পাঞ্জাবি। ঋগ্বেদের, এখানে একটা অন্তস্থ ব আছে গয়ের নিচে, অনেকে ঋগ্বেদের উচ্চারণ করে, আসলে এটা হবে হচ্ছে ঋগ্বেদের, এই ব অন্তস্থ ব, যায়ের উচ্চারণ নাই। এবার এসো আমরা কিছু শব্দ দেখি, যে অজানা শব্দ যেগুলোর অর্থ আসলে খুঁজে বের করতে খুব কষ্ট হয়। আমরা এখন সেই অজানা শব্দগুলো খুঁজে বের করব। তোমরা নিজেরা বই থেকে খুঁজে বের করো, আর আমিও খুঁজে দেখি আমার সাথে তোমাদের মিলে যায় কিনা। প্রথমে দেখো তরু। তরু, এখানে একটা ছবি দেওয়া আছে তরু। তরু অর্থ বৃক্ষ বা গাছ। এটা হচ্ছে ভাষাতাত্ত্বিক। এখানে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছবি আছে এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ছবি আছে। এরা আসলে ভাষাতাত্ত্বিক, এনাদেরকে বলা হয়। ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যারা গবেষণা করেন, আসলে এনারা ভাষার গবেষণা করেন, এই জন্য এনাদেরকে বলা হয় ভাষাতাত্ত্বিক। দুর্বোধ্য। দুর্বোধ্য মানে হচ্ছে যা বোঝা কঠিন, সহজে বোঝা যায় না এমন। এখানে একটা ভাষা লেখা আছে, এই ভাষাটা আসলে সবার বোঝার মতো ক্ষমতা নাই। এটা আসলে এই প্রাচীন যুগে এই ভাষাগুলো ব্যবহার হতো মানুষের কথ্য রূপে। মানুষ এভাবে বিভিন্ন রকম ইশারা, ইঙ্গিত বা একটা চিহ্ন দিয়ে দিয়ে ভাষা প্রকাশ করত। এবার দেখো বিধিবদ্ধ। বিধিবদ্ধ মানে হচ্ছে নিয়ম দ্বারা শাসিত, মানে নিয়মের অধীন। এই যে পাণিনি, বিখ্যাত পণ্ডিত পাণিনি, উনি যে ভাষা ব্যবহার করতেন এবং তার নিয়মাবলী বলেছেন এবং সেই অনুযায়ী সবাই ওই কথা বলতো। এই জন্য ওই যে তখন যে ব্যাকরণের নিয়ম ছিল সেই নিয়মটাই হচ্ছে বিধিবদ্ধ, মানে তার বাইরে কেউ যেতে পারতো না। এই জন্য এটা হচ্ছে নিয়ম দ্বারা শাসিত বা নিয়মের অধীন। এবার দেখো ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ মানে হচ্ছে নিকট, নিবিড়, খুব কাছে। এখানে দেখে বোঝা যাচ্ছে যে খুব কাছে। এরপর আছে উদ্বুদ্ধ মানে কি? উদ্বুদ্ধ হচ্ছে উৎপন্ন বা জাত, কোথা থেকে উৎপন্ন। হচ্ছে উৎপত্তি। উৎপত্তি হচ্ছে সূচনা, শুরু বা জন্ম। এই যে একটা শিশু এখানে জন্ম নিয়েছে, মানে কি তার জীবনের এই শুরু। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যা আমরা জানলাম করে, এখানে ছোট্ট একটা কাজ আছে, তোমরা প্রশ্নটি লিখে নিতে পারো, পরবর্তীতে এটা সমাধান করে নিতে পারো যে হুমায়ুন আজাদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। মনে আছে? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই মনে থাকবে ইনশাল্লাহ, পরে তোমরা এগুলো ঠিক করবে। এবার ভাষাতাত্ত্বিক কারা, এই দুইটা প্রশ্ন তোমরা লিখে রাখতে পারো, পরবর্তীতে সমাধান করে নেবে। তো এইবার এসো আমরা মূল যে পার্ট সেই সম্পর্কে একটু জানি। কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। এখানে কি মানুষ দেখা যাচ্ছে, তরু দেখা যাচ্ছে বা পৃথিবীতে, মানে এইখানে ভাষাটা ঠিক ওভাবেই জন্ম নেয় না। ঠিক বলেছি না? হ্যাঁ। এবার দেখো সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। এখানে হচ্ছে সংস্কৃত শব্দ। একদল মনে করতেন ওই সংস্কৃত ভাষাই বাংলার জননী, বাংলা সংস্কৃতের মেয়ে, তবে দুষ্টু মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি, না চলে চলে অন্য রকম হয়ে গেছে। মানে সে পুরোপুরি সংস্কৃতটাকে ধরে না রেখে আস্তে আস্তে বিবর্তিত হতে হতে অন্য রকম একটি ভাষায় রূপান্তরিত হয়েছে। জর্জ আব্রাহাম গ্রিয়ারসন বলেন, মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
এবং আমাদের চোখে ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। তাহলে আমাদের চোখে কি বাংলা ভাষার ইতিহাস কিভাবে ধরা দেয়? যে আমরা এখান থেকে বুঝতে পারলাম। এবার দেখো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, এখানে হচ্ছে ইন্দো ইউরোপীয় একটি ভাষা বংশের প্রধান, তার থেকে আস্তে আস্তে বিবর্তিত হতে হতে এই বাংলা ভাষা আসছে। এবার দেখো ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষার শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যা পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে, মানে ঋগেরা তাদের মন্ত্রতে এই ভাষা ব্যবহার করত। এখানে দেখো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ কীভাবে বিবর্তন হয়ে আছে, যে কেন্তুম শাখা, শতম শাখা, তারপর শতম শাখা থেকে আর্য ভারত ইরানীয়, আর্য ভাষা থেকে আসছে আবার ইরানীয়, দর্দীয়, ভারতীয় আর্য। ভারতীয় আর্য থেকে আসছে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য। মধ্য ভারতীয় আর্য থেকে আসছে আদি প্রাকৃত, মধ্য প্রাকৃত, অন্ত প্রাকৃত বা অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে আসছে মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশ থেকে বাংলা, মৈথিলি, মগহী, উড়িয়া, অসমীয়া ভাষা। যিশুর জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। প্রথম স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত, খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ এ ভাষার কাল। তারপর পাওয়া যায় সংস্কৃত, খ্রিস্টপূর্ব 800 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতেই এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। শেষ স্তরের নাম অপভ্রংশ, যা খুব বিকৃত হয়ে গেছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা আর আসামি ও ওড়িয়া ভাষা। তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও ওড়িয়ার, আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে বাংলার সঙ্গে, কেননা সেগুলো জন্মেছিল মাগধী অপভ্রংশের জন্য অন্য দুটি শাখা থেকে। ওই ভাষাগুলো হচ্ছে মৈথিলি, মাগধী, ভোজপুরিয়া। এবার দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে বলেন, গৌড়ী প্রাকৃতেরই পরিণতি অবস্থা গৌড়ী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষা। তো শিক্ষার্থীরা আমরা কি জানতে পারলাম, বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? গৌড়ী প্রাকৃতের পরিণতি অবস্থা গৌড়ী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ এটা শুনলে এবং আমরা এতক্ষণ এই প্রবন্ধটি পড়ে জানলাম যা। এবার দেখি তোমাদেরকে দুটো একটা প্রশ্ন করি, তাই না? প্রশ্ন না করলে তো তোমরা মানে কেমন বুঝেছো তা তো বুঝতে পারবো না, তাই না? আচ্ছা, তো প্রশ্ন করার আগে শিক্ষার্থীরা দেখো এর মূল ভাবটা আমি আরেকবার তোমাদেরকে বলি, তারপরে তোমাদের প্রশ্ন করলে মনে হয় আরেকটু সোজা হবে, তাই না? দেখো, বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এ প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া, মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, শব্দেরও বদল ঘটে এবং সে সঙ্গে শব্দের অর্থেও। এক সময় ধারণা করা হতো বাংলা এসেছে সংস্কৃত থেকে। তখনকার দিনে সংস্কৃত ছিল উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। সাধারণ মানুষ কথা বলতো প্রাকৃত ভাষায়, আর এ প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি শাখা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এ প্রাকৃত ভাষাগুলোর বিকৃত রূপ হচ্ছে অপভ্রংশ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রাকৃতের পরিবর্তিত রূপ গৌড়ী অপভ্রংশ। গৌড়ী অপভ্রংশ থেকে জন্ম নিয়েছে বাংলা ভাষা। তো তোমাদের
প্রশ্ন করতে চেয়েছিলাম এবং এর জন্য একটু সময় তোমাদেরকে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা আবার একটু এইটার এর মূলভাব সম্পর্কে জানতে পারলাম। এবার এসো তাহলে তোমাদেরকে প্রশ্ন করি। হুমায়ুন আজাদ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? দুর্বোধ্য শব্দের অর্থ কী? ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? অনেকে কোন ভাষাকে বাংলা জননী মনে করত? পৃথিবীর আদি ভাষা গোষ্ঠীর নাম কি? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরা খাতায় এই প্রশ্নগুলো লেখো এবং একটু পরেই তোমাদের সাথে আমি আর কি করব, তোমাদের মিলিয়ে নেব যে উত্তরটা তোমরা কেমন লিখছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা একটু মিলিয়ে নিই। তোমরা লেখো, সাথে সাথে আমার কাছ থেকে মিলিয়ে নাও। হুমায়ুন আজাদ, প্রশ্নটা ছিল হুমায়ুন আজাদ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 2004 খ্রিস্টাব্দে। 2 নম্বর হচ্ছে দুর্বোধ্য শব্দের অর্থ কী, যা বোঝা কঠিন? 3 নম্বর ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? 3টি স্তর। 4 নম্বর হচ্ছে অনেকে কোন ভাষাকে বাংলা জননী মনে করত? সংস্কৃত ভাষাকে। পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম কি? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। আশা করি তোমরা পেরেছ এবং তোমাদের আরেকটু বোঝার জন্য আমি 2টা প্রশ্ন দিব। এটা হচ্ছে বহু নির্বাচনী, তোমরা একটু খেয়াল করো। প্রথম প্রশ্ন হচ্ছে সংস্কৃত ভাষার অর্থ হলো কি? এখান থেকে তোমার মানে বহুপদী প্রশ্ন, তুমি নিজে এখান থেকে অপশন বেছে নেবে। প্রথমটা হচ্ছে বিধিবদ্ধ, দ্বিতীয় হচ্ছে পরিশীলিত, তৃতীয় হচ্ছে শুদ্ধ ভাষা। এখান থেকে ক সঠিক না খ না গ ঘ এগুলো তোমরা নিজেরা পড়ে সমাধান করবে। ঋগ্বেদের মন্ত্রগুলো লিখিত হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের আগে, যীশু খ্রিস্টের জন্মের পরে 1000 খ্রিস্টপূর্বাব্দে। এটাও ঠিক একই রকম বহুপদী, তোমরা এগুলো নিজেরা মিলিয়ে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ এই প্রবন্ধটি পড়লাম এবং এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। তো এই জানার পরে কি আমাদের একটা কাজ করতে হয়, তাই না? সে কাজের নাম কি বলতে পারো? বাড়ির কাজ। আসলে এই বাড়ির কাজ করতে কি খুব কষ্ট হয় তোমাদের? একটু কষ্ট মানে আমার মনে হয় না সব সাবজেক্টেই বাড়ির কাজ দেওয়া হয়, তবে এক এক দিনে তো আর বেশি কাজ দেওয়া হয় না, অল্প অল্প কাজ দেওয়া হয়। তা তোমরা সেই যতটুকুই কাজ দেওয়া হোক না কেন এটুকু তোমরা সমাধান করার চেষ্টা করবে এবং বেশি বেশি করে বই পড়বে, তাহলে তোমরা ইনশাল্লাহ পারবে সমাধান করতে। তো আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া, কথাটি বুঝিয়ে লেখো। তো তোমরা বুঝতে পেরেছো যে ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। আমরা সবাই আসলে এই প্রবন্ধটি থেকে জানতেই পারলাম যে ভাষা আসলে কিভাবে বদলে যায়। তো আমার মনে হয় না যে তোমাদের এই প্রশ্নটির সমাধান করতে কোনো সমস্যা হবে। তো তোমাদের সবার দীর্ঘায়ু এবং সুস্থ সুন্দর জীবনযাপন কামনা করে আজকের মতো এই ক্লাস শেষ করছি। সবাই আল্লাহ হাফেজ।